প্রেত গ্যালারি, শুধুমাত্র ভয় পাওয়ার জায়গা। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রেত গ্যালারির একটি নতুন এপিসোডে। আশা করছি আগের যে দুটো ঘটনা ছিল সবার ভালো লেগেছে। আজ আমরা শুনব 3 নম্বর এপিসোড। আমরা চেষ্টা করব আস্তে আস্তে তোমাদের মনে জায়গা করে নেওয়ার। তো আজকে যে ঘটনাটা আমরা শুনব খুবই ভয়ের ঘটনা। ঘটনাটা আমাকে পাঠিয়েছে আমার একজন বন্ধু। তো ঘটনাটা তার সাথেই ঘটেছিল, সেই রকমই আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। ঘটনাটা শুনলে তোমরা একটু অবাক হবে, কিন্তু ভয়ও পাবে। সেই রকমই একটি ঘটনা যা আজকে আমি তোমাদেরকে বলবো। তো বেশি দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি তোমাদের সাথে আছি শান্তনু, সাউন্ডে আছে মানুষ অ্যান্ড গ্রাফিক্সে মাসুম। আমি রাজা। ঘটনাটা ঘটেছিল আমার সাথে। পৃথিবীতে যে ভূত বলে কিছু আছে তা আমি কোনোদিন বিশ্বাস করিনি, কিন্তু এমন একটা দিন যা আমার জীবনে এসেছিল, আমি বাধ্য হয়েছিলাম যে এইসবও আবার হয়। তো সেই রকমই একটি ঘটনা আমার সাথে ঘটেছিল। আজ আমি সেই ঘটনাটাই তুলে ধরব। ভালো বন্ধু যদি বলেন তাহলে আমার জীবনে আছে অসীম। অসীম হচ্ছে আমার একদম ছোটবেলার বন্ধু। অসীম আর আমি সেই ছোট্টবেলা থেকে এখনও একসাথে আছি। আর এই ঘটনাটা ঘটে অসীমকে নিয়েই। ঘটনাটা ঘটে অসীমের মামার বাড়িতে, অসীমের মামার মেয়ের মুখে ভাতে। এর আগেও বলেছি অসীম আমার ছোটবেলার বন্ধু, তাই অসীমের মামা আমাকেও ইনভাইট করে। আগের দিন রাতে আমি আর অসীম ঠিক করলাম যে যাওয়া হবে। তো যেরকম কথা সেরকম কাজ। পরের দিন আমি আর অসীম বার হয়ে গেলাম। বেশ সকাল সকালই আমি আর অসীমের মামা বাড়িতে চলে গেলাম। গিয়ে সকাল থেকে হাতে হাতে যেরকম যা কাজ করার, কারণ একটা অনুষ্ঠান বাড়ি, অনেক কাজবাজি থাকবে, ঘরভর্তি লোক। তো আমরা ওখানে প্রায় রাত ওই 11:30 অবধি ছিলাম ওখানে। খাওয়া দাওয়া করে মোটামুটি বার হতে 11:30 বেজে গেছে। আমরা থাকি বারুইপুরের একটা স্টেশন পরই হচ্ছে মল্লিকপুর। অসীমের মামা থাকে মল্লিকপুরে। এর মাঝখানে বলে রাখি, যেহেতু অনুষ্ঠান বাড়ি, আমরা একটু ড্রিঙ্কও করেছিলাম, কিন্তু অত্যাধিক না, সবাই লিমিটেই ছিলাম। মানে অসীমও লিমিটে, আমিও লিমিটে। তো ওই বার হতে 11:30 বেজে যায়। 11:30 যখন বেজে যায়, তো লাস্ট ট্রেন ছিল 12টা। অসীমের মামা বাড়ি থেকে স্টেশন প্রায় ওই মিনিট 15। তো আমরা মিনিট 15 প্রায় দুই বন্ধু হাঁটতে হাঁটতে স্টেশন অবধি চলে যাই। গিয়ে দেখি লাস্ট ট্রেন ততক্ষণে বার হয়ে গেছে। মানে রাত 12টা তখন বেজে আপ, তো লাস্ট ট্রেন বার হয়ে যায়। তো আমরা ভাবি ওখানে আশেপাশে যদি অটো বা রিক্সা ধরে যদি আমরা বারুইপুর যেতে পারি, কারণ খুব একটা স্টেশন না, তো একটাই স্টেশন। বারুইপুর থেকে মল্লিকপুর হয়তো 4 থেকে 5 কিলোমিটার রাস্তা। তো আমরা যখন সেই স্টেশনের বাইরে, মানে যেখানে অটো স্ট্যান্ড, সেখানে যখন যাই, তখন দেখি একটাও অটো নেই, পুরো রাস্তা ফাঁকা। কারণ অনেক রাত, শুধু কয়েকটা রাস্তায় কুকুর আছে, বাদবাকি কাউকে আর দেখা যায় না, পুরো রাস্তা ফাঁকা। এদিকে অনেক রাতও হচ্ছে, কি করব সেরকম কোনো কিছু বুঝতে পারছিলাম না। তো আমি আর অসীম ঠিক করলাম, তো আমরা ভাবি রেল লাইন ধরে হেঁটেই চলে যাব, কারণ 3 থেকে 4 কিলোমিটার রাস্তা। কারণ দুই বন্ধু যদি গল্প করতে করতেও চলে যাই, ম্যাক্সিমাম 30 থেকে 40 মিনিট সময় লাগবে। তো আমরা দুজন রেল লাইন ধরে হাঁটা শুরু করলাম। আমরা প্রায় রেল লাইনের দিকে আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। তো ওর যে গার্লফ্রেন্ড আছে তাকে ফোন করতে লাগলো, আর আমি আমার গার্লফ্রেন্ডকে ফোন করতে লাগলাম। তো ও প্রায় আমার 5 থেকে 6 হাত দূরেই যাচ্ছিল। মাঝখানে আমি ওর থেকে একটু আগিয়ে গেছি, প্রায় তখন 15 থেকে 16 হাত ও আমার পেছনে। তো আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে এগোচ্ছি, ও যেরকম আসার সেরকম টুকটুক করে আসছে। দুজনের ফোন লাউডসে দিয়ে কথা বলতে বলতে আসছি, কারণ রেল লাইন একদমই অন্ধকার আর অনেক বড় বড় খোয়া। তো আমরা লাউডসে দিয়ে কথা বলতে বলতে রেল লাইন ধরে এগোচ্ছি। রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। দুজন মিলে রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় যাচ্ছি, আর ফোনের দিকে তাকিয়ে দেখি প্রায় 20 মিনিট হয়ে গেছে। কারণ যখন প্ল্যাটফর্মে ছিলাম তখন ঘড়িতে বাজে
প্রায় 12:20 থেকে 22 হবে। এখন দেখি 12:44, মানে প্রায় 20-22 মিনিট আমরা পার করে ফেলেছি। বারুইপুর স্টেশন ঢুকবো যদি আমরা এরকমই হেঁটে যাই তাহলে আর 15 থেকে 20 মিনিট, মানে আরও 20 মিনিট সময় লাগবে। ঘটনাটা ঘটে ঠিক এই রকম সময়। রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমার বন্ধু অসীম পেছন থেকে আমাকে ডাকছে। আর পেছন থেকে ডাকছে মানে রেল লাইন যেহেতু খারাপ জায়গা আর আমি ফোনে কথা বলছি, তো ও যতক্ষণ না 3 বার আমাকে ডেকেছে ততক্ষণ কিন্তু আমি সাড়া দিই। মানে আমাকে রাজা রাজা বলে 2 বার ডেকেছে, তো যতক্ষণ না ও 3 বার ডাকছে ততক্ষণ আমি সাড়া দিইনি। কারণ এইসব 3 বার না ডাকলে বা 1 বার ডাকলে যদি আমি পেছনে ফিরি, এইরকম অনেক খবরই বা অনেক এরকম গুজব আছে, তাই হচ্ছে আমি অতটাও পাত্তা দিইনি। যখন 3 বার ডেকেছে আমাকে তখনই আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেখান থেকেই সরাসরি পেছনে ঘুরে গেছি। ঘুরে দেখি অসীম হাঁটু গেড়ে রেল লাইনে বসে আছে। মানে হাঁটু গেড়ে রেল লাইনে টোটাল বসে আছে, মানে 2টো হাঁটু রেল লাইনের খোয়ার মধ্যে আর একটা হাত দিয়ে সাপোর্ট রেখেছে। তো আমি ছুটে ওর কাছে যাই, গিয়ে বলি কি হয়েছে, এরকমভাবে বসে আছিস কেন? তখন ও বলে কিছু একটা মনে হলো জোরে ধাক্কা লাগলো। মানে ও ফোনে কথা বলতে বলতে রেল লাইন ধরে আসছে, কিছুতে একটা যেন জোরে ধাক্কা লেগেও পড়ে যাচ্ছিল। আর অসীম হচ্ছে প্রায় 7 ফুটের কাছাকাছি হাইট, শরীর স্বাস্থ্যও সেরকম। মানে ওর মতো ছেলে পড়ে যাচ্ছে সেটা শুনেই আমার একটা কীরকম হচ্ছে। বলছে মানে ও বলছে যে ওর কিছু একটাতে বেঁধে পড়ে গেছে, মানে হাঁটু গেড়ে পড়ে গেছে, পুরোপুরি ফেলতে পারেনি। সামনে হাতটা দিয়ে সঙ্গে সঙ্গে সাপোর্ট ধরে নিয়েছে। তো আমি সঙ্গে সঙ্গে ফোনের ফ্ল্যাশটা মেরে দেখলাম ওর পায়ের 2টো হাঁটুতে অনেকটা ছড়ে টাইপের গেছে, মানে সাদা সাদা রকমের, মানে ধুলোবালি, যেহেতু রেল লাইনের অনেক স্টনচিপ পাথর আছে সেখান দিয়ে কেটে রক্ত, মানে প্রায় হালকা রক্ত বেরিয়ে গেছে। তো আমি ওকে বললাম ছাড় কিছু হয়নি, এগোতে থাকি। কিন্তু মেন ব্যাপারটা হলো ও কিছুতেই যেতে চাইছে না ওখান দিয়ে, মানে ও ওই জায়গাটা ছেড়ে যেতে চাইছে না। ও বলছে ভাই আমার খুব পায়ে ব্যথা করছে, আমি এখান থেকে ভাই কোনোভাবে যেতে পারবো না। মানে ও ওই জায়গাটা থেকে যেতে চাইছে না, মানে ও আমার উপর একটু সিম্পাথি দেখাতে চাইছে যে আমার খুব জোরে লেগেছে রে, আমি একদমই হাঁটতে পারছি না। কিন্তু আমি যতটা যা দেখলাম ওর কিন্তু হালকা রক্ত বেরিয়েছে, কিন্তু অতটাও ডিপ কিছু হয়নি, মানে না হাঁটতে পারার মতো। আর ও যা ফিগার, ওর যা হাইট, ও অনায়াসে হেঁটে যাওয়ার মতো ছেলে। এইসব ছোটোখাটো ব্যাপার ওর কাছে কিছুই না, কিন্তু ও কিছুতেই যাবে না। আর সেই সময় রেল লাইনের আশেপাশে তো অনেক ঝোপ জঙ্গল, অনেক শিয়াল যেন একসাথে ডেকে উঠবে। মানে পরিবেশটা টোটাল ওখানটায় একটা আলাদা রকম, মানে গায়ে কাটা দিয়ে ওঠার মতো একটা পরিস্থিতি ওখানে। সাথে সাথে শরীরটাও ভারী হতে শুরু করলো। আর আমার সিক্স সেন্স খুব, মানে এই সব বিষয় আমি একটা জিনিসই, মানে আমার মাথায় তখন চলছিল যে এখানে থেমে গেলে চলবে না, যা হোক করে এখান দিয়ে দুজনকে বেরাতেই হবে। তো আমি ওকে বলছিলাম তুই যাবি না, তো আমি চলে যাচ্ছি, তুই যাবি কি করে? তো ও কিছুতেই যাবে না, ও সেই একই কথা যে আমার পায়ে খুব ব্যথা করছে, আমি যেতে পারবো না, আমি হাঁটতে পারছি না। তো তখন আমি একটা কাজ করলাম যে ওকে বললাম ঠিক আছে তুই যাবি না, তো আমি তাহলে চলে যাচ্ছি। তো ও বলল না 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 তুই যাস না, তুই দাঁড়া, একটু দাঁড়া, 10-15 মিনিট এখানে বসে তারপর যাব। কিন্তু ওই আমার মাথায় একটাই জিনিস চলছে, এখানে বসা যাবে না, কারণ এখানে বসলে কিছু একটা হবে। কারণ একেই ফাঁকা জায়গা, তার মধ্যে রেল লাইন, আর আর এই দিকে এরকম একটা ব্যাপার, তো এখানে তো কিছুতেই থাকা যাবে না। তো ওকে কি করলাম, কাঁধে একটা হাত রাখলাম আর কোমরে একটা হাত রাখলাম, বললাম যা হোক করে তুই চ, বলে ওকে যে টেনে টেনে নিয়ে আসছি, মানে ওকে শুধু একটা খুঁটির মতো সাপোর্টে রেখেছি। মানে একটা মানুষের ওপর একটা মানুষ যদি ভর করে চলে তো তার ওয়েট কতটা হতে পারে, কিন্তু ওর তখন সাংঘাতিক ভারী, মানে ওকে নিয়ে আসছি এতটাই ভারী
যেন 2 থেকে 3টে মানুষকে একসাথে চাগালে যে বাড়ি। অনেক কষ্ট করে ওকে নিয়ে আস্তে 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 বারুইপুর প্ল্যাটফর্ম পর্যন্ত এলাম। আর আমার একটাই ওখানে উদ্দেশ্য ছিল যে আমি যা হোক করে একটু আলোতে পৌঁছাই, কারণ আলোতে পৌঁছালে যদি লোকজন দেখতে পাই তাহলে আমি ওকে নিয়ে ঠিকঠাকভাবে বাড়ি যেতে পারবো। তো আমি যতটা পারি আস্তে আস্তে টেনে টেনে ওকে নিয়ে বাড়িতে চলে আসি, ওকে বাড়ি দিয়ে আসি। বাড়ি দিয়ে এসে আমিও আমার মতো বাড়ি চলে আসি। মেন ঘটনা ঘটে এখান থেকে। পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠছি তখন ওর বাবা আমাকে ফোন করে বলছে, রাজা তুই কোথায় আছিস, তুই তাড়াতাড়ি আমার বাড়িতে আয়। তো আমি ফোনে জিজ্ঞাসা করলাম কি হয়েছে বা কি ব্যাপার। তো ওর বাবা কিছুই বললো না, বললো তুই যেখানেই আছিস তুই তাড়াতাড়ি আমার বাড়িতে আয়। তো আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে ওর বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে শুনছি যে ও নাকি সারা রাত ঘুমায়নি, সারা রাত নাকি দাপাদাপি করেছে, মানে ঘরে যা আছে ভাঙচুর করেছে, প্লাস মানে খাট থেকে নাকি 2-3 বার পড়ে গেছে, আর খুব উল্টোপাল্টা বকছে, চোখ নাকি ঠেলে বেরিয়ে যাচ্ছে, মনি নাকি সাদা হয়ে যাচ্ছে। মানে এই রকম একটা পরিস্থিতি সারা রাত সবাই ফেস করেছে ওর বাড়ির লোক। তো ওর বাবা বলল কি হয়েছে ওর মামার বাড়ি যাওয়ার পর থেকে আর এই অবধি পুরোটা খুলে বল। তো আমি কাকুকে পুরোটা খুলে বললাম যে এই ব্যাপার, এরকম রেল লাইনের পাথরে ও পড়ে গেছে, তো পড়ে যাওয়ার পর থেকে ওর এইরকম করছিল, তো আমি বাড়িতে দিয়ে গেছি। তো এইরকমভাবে প্রায় 2 দিন 3 দিন ওর সাথে এরকম হচ্ছে, উল্টো পাল্টা বকছে, প্লাস ওর বাবাকে বলছে বাবা তুমি ওখান থেকে সরে যাও, 2-3 জন তোমার পাশে বসে আছে। মানে ওর ফ্যামিলির কেউই কিছু বুঝতে পারছে না। এদিকে হঠাৎ ওপরের দিকে তাকিয়ে কী সব বিড়বিড় করে বকে একা একা, কিন্তু ওর মতো ছেলে, যে অত লম্বা চওড়া একটা ছেলে, সেই রকম করছে, ওর বাড়ির লোক আরও অবাক হয়ে যাচ্ছে। আমিও গিয়ে খোঁজ নিচ্ছি বারবার যে কি হচ্ছে, কি ব্যাপার। এত বাড়াবাড়ি দেখে ওর বাবা আর কোনো দেরি করেনি, সঙ্গে সঙ্গে একটা গুনিনের কাছে ওকে নিয়ে চলে যায়। আর গুনিনের সাথে যখন নিয়ে যায় তখন আমি ওর সাথে যাই। তো গুনিনটা দেখে, মানে গুনিন তো দেখলেই বলে দেবে যে কি ব্যাপার না ব্যাপার। তো গুনিনের বাড়িতে যখন পা দিয়েছে, গুনিন ঘর থেকে বেরিয়ে এসে বলে তুমি এখানে দাঁড়াও। তো মানে এটা শুনে তো আমি তো আরও অবাক, মানে যে ছেলে কোনোদিন কিছু বিশ্বাস করে না যে এইসব ভূত প্রেত, চোখের সামনে এইসব হচ্ছে। তো গুনিন বলে যে তুমি এই বাস্তে পা দিও না, তোমার ওপরে একটা ওপর দৃষ্টি আছে, শুধু তোমার রাজভারী, মানে অসীমের রাজভারী বলে নাকি পুরোপুরি ওকে মানে আয়ত্তে নিতে পারিনি, রাজ খুব ভারী বলে। তো অসীমকে সঙ্গে সঙ্গে বলল তুমি আজ আমার বাড়িতে এসো না, আজ শনিবার, তুমি সোমবার আমার বাড়িতে আসবে। গুনিনের কথা শুনে অসীমের বাবা এক প্রকার মানে সেই গুনিনের পা ধরে কান্নাকাটি শুরু করে দেয় যে ওকে ঘরে রাখা যাচ্ছে না, আপনি যা করার একটা করুন। তো গুনিন দেখলো অনেক কান্নাকাটি করছে, আর সত্যি অসীমের অবস্থা খুবই খারাপ, মুখ চোখ শুকিয়ে গেছে, মানে একটা চুলটা এলোমেলো, মানে একটা আলাদা রকমই, ওর মুখ চোখটাই আলাদা রকম। তো যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। তো গুনিন একটা তাবিজ অসীমের হাতে বেঁধে দেয় আর বলে যে সোমবার দিন যেন সকালবেলায় কিছু খাওয়া দাওয়া না করে খালি পেটে যেন একবারে ভোর 6টার সময় যেন ওই তান্ত্রিকের বাড়িতে আসা হয় সোমবার দিন। তো সেই দিন আমরা ওখান থেকে বাড়ি চলে যাই। বাড়ি যাওয়ার পরও ঘটে আবার অন্য ঘটনা। অসীমের পাশে সেদিন শুয়েছিল অসীমের দাদু। তো অসীমের দাদুকে একটা সজোরে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিয়েছিল, ফেলে দিয়ে বলছে তোর নাতিকে আমি ধরে রেখেছি, তোর নাতিকে আমার থেকে আলাদা করতে পারবি না। তো চোখ টোক নাকি পুরো উল্টে সাদা হয়ে গেছিলো মনি, আর মানে কি বিভৎস একটা সিন, মানে ওই সময়টা যেটা ওর বাবার মুখ থেকে শুনলাম পরের দিন, মানে সোমবার, তো মানে রবিবার, পরের দিন রবিবার। তো খুব একটা পরিস্থিতি, মানে খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলো ওই টাইমটা। তো এদিকে অসীমের বাবাও আমাকে বলল যে বাবা তুই আমার সাথে চল, কারণ আমি একা এই সব সামলাতে পারবো না।
তো আমিও যেহেতু আমার খুব ছোটোবেলার বন্ধু আর ওর সাথে এরকম ঘটেছে, প্লাস আমার থাকাকালীন এই জিনিসটা হয়েছে, তো আমিও ভাবলাম ওর সাথে যাব। তো ভোর 6টার সময় ঠিক আমরা ওই গুনিনের বাড়িতে যাই। তো গুনিন অনেকক্ষণ ধরে ওর ওপর ঝাড়ফুঁক এটা সেটা করে, তো লাস্টে বলল রেল লাইন থেকে যখন আমরা আসছিলাম তো তখন মানে তারও কোনো দোষ নেই, যে ওই উপর দৃষ্টিটা দিয়েছিল তারও কোনো দোষ নেই। কারণ রেল লাইনে অনেক এরকম ঘটনা ঘটে, যে এরকম রেলে কাটা অনেকেই এরকম আছে, রেল লাইনে রেলে কাটা পড়া এরকম অনেক আত্মা আছে। তো সেই রকমই একটা আত্মা রেল লাইন এপার থেকে ওপারে মানে জঙ্গলে তার বাসায় যাচ্ছিল আর কি, মানে সে যেখানে থাকে সেই বাসস্থানে যাচ্ছিল। সেই টাইমেই অসীম সেই জায়গা থেকে ক্রস করছিল। তো অসীম কথা বলতে বলতে একটু থুতু ফেলেছিল, সেই আত্মাটার গায়ে গিয়ে পড়েছে থুতু। তো ওই আত্মাটা খুবই রেগে যায় অসীমের ওপর। তখন সে অসীমকে একটা জোরে ঠেলা মারে, আর অসীম ওখানে পড়ে যায়, আর তখনই ওর হাঁটুতে লাগে। এই হচ্ছে মেন ঘটনাটা। তো পুরোটা তান্ত্রিকের মুখ দিয়ে যেটা শুনলাম, যে ওর ওপর যে ওপর দৃষ্টিটা আছে সেটা নাকি কোনোদিনই পুরোপুরি যাবে না, কারণ যে ধরেছে সে অনেকটাই শক্তিশালী একজন। তো কিছুটা এ থেকে যাবে, কারণ ভুলভাল কিছুটা বকবে, বা একটু মাথার মধ্যে যে প্রবলেম, একটু মাথার প্রবলেম ওর মধ্যে দেখা দেবে। অনেক ঝাড়ফুঁক করে 3 থেকে 4টে তাবিজ দিয়ে বলল যে টানা 1 বছর এটা পড়ে থাকতে যেন না হাত থেকে খোলা হয়। তো আমাকেও একটা তাবিজ দিয়েছে, যেহেতু আমি বন্ধু ওর আর একসাথেই আসছিলাম, যদি ওর আত্মাটা যদি আমার ওপরে আবার কোনো দৃষ্টি দেয়, তাই আমাকেও একটা তাবিজ দিয়েছিল। তো এই ছিল ঘটনা, খুবই মানে একটা ভয়াবহ ঘটনা। কারণ আমি সামনে ছিলাম, আমি কোনোদিনই বিশ্বাস করতাম না যে ভূত প্রেত এইসব কিছু হয়, কিন্তু চোখের সামনে যখন এত কিছু দেখেছি, তো আমি বলতে বাধ্য হব যে সত্যি এগুলো কিছু হয়। সত্যি একটা ভয়াবহ একটা ঘটনা শুনলাম। যখন ঘটনাটা পড়ছি সত্যি আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। এরকম ঘটনা, এই রকম ঘটনাই আমরা আমাদের চ্যানেলে শোনাতে চাই তোমাদেরকে, যেটা তোমাদেরকে ভয় লাগাবে বা ভয় লাগাতে বাধ্য করবে। তোমরা ঘটনা পাঠাও। ঘটনা পাঠানোর জন্য কি করতে হবে আমি একটু বলে রাখি। ঘটনা পাঠানোর জন্য আমাদের ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা সরাসরি আমাকে ঘটনা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, অথবা ফোন করে ঘটনা আমাকে সরাসরি বলে দিতে পারো। তো আমরা চেষ্টা করব তোমাদেরকে আরও ভালো ঘটনা উপহার দেওয়ার। তো আজকের ঘটনাটা এই অবধি। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট একটি এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তোমাদের সাথে আছি শান্তনু, সাউন্ডে আছে মানুষ, অ্যান্ড গ্রাফিক্সে সোমনাথ, অ্যান্ড গ্রাফিক্সে মাসুম। প্রেত গ্যালারি, এখানে শুধু সত্যি ঘটনা শোনানো হয়।